নমস্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার দাম হু হু করে বাড়ছে, আর সোনার দাম এই মুহূর্তে কমতে চলেছে এমনই ইন্টারন্যাশনাল যে বিশেষজ্ঞরা রয়েছে তারা জানাচ্ছেন। কেন সোনার দাম কমতে চলেছে, কখনই বা আপনার এই সোনা কেনা উচিত, এই 50% পর্যন্ত কখন কমতে পারে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, কিছু কিছু ইনভেস্টর এই মুহূর্তে জানাচ্ছে যে 50% সোনার দাম কমতে পারে। যে হারে সোনার দাম বেড়েছে, আবার দেখেছিলাম কমছে, আবার বাড়ছে, ওঠানামা করছে, কিন্তু এক ধাপে 50% পর্যন্ত কমে যেতে পারে সোনার দাম। তো এর কারণ বলবো যে কেন সোনার দাম কমবে, এবং সোনার দাম আরও কমবে না বাড়বে দীর্ঘ সময়, কি বলছে বিশেষজ্ঞরা, এবং ইন্টারন্যাশনাল গোল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে কি বলা হচ্ছে। একই সাথে যে এখন সোনা কেনা উচিত না উচিত নয়, এবং সরকার আর অ্যাকচুয়ালি কি করছে, সোনা কিনছে না বেচছে। কারণ আমরা অধিকাংশ সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কি করছে সেটা যদি দেখি তাহলে বুঝতে পারবো, এবং ওভারঅল আমাদের ভারতে কি হচ্ছে, সোনা কেনা হচ্ছে না ইনভেস্ট করার জন্য গয়না কেনা হচ্ছে না সোনা কেনা হচ্ছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে জানবো, এবং আপনাকে শেষে বলে দেবো যে আপনার এই মুহূর্তে কি করা উচিত। আপনারা নিজেও সমস্তটা জানলে বুঝতে পারবেন। এই কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। কেন আপনার একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে। This video is made for education purpose only. তো দেখুন, সবার প্রথমেই আলোচনা করি যে মার্কিন ফেডারেল রিজার্ভ এর সুদ বাড়বে। এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে যেহেতু তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ডেট রয়েছে, সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে চাইবে এই মুহূর্তে বেশি করে, যাতে সব ইনভেস্টাররা ইনভেস্ট করে এবং তাদের ইকোনমিকে বুস্ট করতে পারে। সেই কারণে ফেড বা ফেডারেল রিজার্ভ, মার্কিন সেন্ট্রাল ব্যাংক বা ফেডারেল রিজার্ভ আমেরিকার ফেডের যে রেট বা সুদ সেটা কিন্তু বাড়বে শোনা যাচ্ছে। যখনই ফেডারেল রিজার্ভের সুদ বাড়িয়ে দেয়, মানে বন্ড, সরকারি বন্ড এবং সব কিছু সুদ বাড়িয়ে দেয়, তখনই কি করে মানুষ যারা সোনা অলরেডি স্টোর করে রেখেছে বা ইনভেস্ট করে রেখেছে তারা কি হচ্ছে সোনাকে বিক্রি করে দেয়, সেল করে, এবং সেই টাকাটা ব্যাংকে রাখে। কেন, সোনার দাম যখন তখন বেড়ে যেতে পারে, আবার কমে যেতে পারে। বড় বড় ইনভেস্টাররা, 1-2 টাকার কথা বলছি না, বিরাট বড় বড় ইনভেস্ট যারা সোনাতে করে রাখে, জানে সোনা পড়লেও খুব বেশি পড়বে না, উঠলেও খুব বেশি উঠবে না। তো সোনা একটা স্টেবল ইনভেস্টমেন্ট ইনভেস্টররা মানে, সেই কারণে সোনাতে ইনভেস্ট করে। যখনই দেখে যে সুদ বেড়ে গেছে, রিজার্ভ ব্যাংক সুদ বেরিয়ে দিয়েছে, সেন্ট্রাল ব্যাংক সুদ বাড়িয়ে দিয়েছে, তখন বড় বড় ইনভেস্টররা কী করে, সোনার থেকে ইনভেস্টমেন্ট সরিয়ে ব্যাংকে এর যে বন্ড রয়েছে বন্ডে ইনভেস্ট করে, কিংবা ট্রেজারিতে ইনভেস্ট করে, কিংবা গভর্নমেন্ট কোনো বন্ডে ইনভেস্ট করে, কিংবা ব্যাংকে রাখে যে একটা ভালো স্টেবল ইন্টারেস্ট পাবো, যেখানে গ্যারেন্টেড রয়েছে সরকার, সেটা আমি পাবোই পাবো। সেই কারণে তারা সোনা থেকে ব্যাংকে যায়, এবং যখনই সোনা থেকে বড় বড় ইনভেস্টররা বেরিয়ে আসে তখন চাহিদা কমে যায় সোনার সেল হয়, যেহেতু ডিমান্ড কমে এবং সোনার দামও কমতে থাকে। ডিমান্ড যখন কম থাকবে, কোনো জিনিস মানুষ চাইবে না সেরকম, তখন কিন্তু সোনার দাম, মানে সেই জিনিসের দাম কমে, সেরকমভাবে সোনার দামও কমবে। এটাই কিন্তু মানে বিশেষজ্ঞ যারা রয়েছে, রিসার্চার যারা রয়েছে, তারা কিন্তু এটা অনুমান করছে রিজার্ভ মানে সুদ বাড়বে ফেডের, যার কারণে কিন্তু সোনা কমতে পারে। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়, বর্তমান মূল্যের কথা যদি বলি, এই এমসিএক্স এর গোল্ড প্রাইস যদি বলি, মানে 24 ক্যারেট গোল্ড প্রাইস যদি বলি, প্রায় 1.5 লাখ টাকা 10 গ্রামের দাম রয়েছে। 24 ক্যারেট এর কথা বলছি। 22 ক্যারেট যদি বলো যে 22 ক্যারেট সোনার দাম কত, এখন 22 ক্যারেট সোনার দাম কিন্তু 1 লাখ, এক একটা জায়গায় এক এক রকম, 35,000 আর মতন চলছে। 35, কোনো কোনো জায়গায় একটু বেশি হতে পারে, 39 হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে সিলভার এর প্রাইস যদি বলি, সিলভার কিন্তু প্রায় 2.5 লাখ টাকা চলছে কেজি, পার কেজি 2.5 লাখ টাকা কিন্তু এই মুহূর্তে চলছে, একটু বেড়েছে। আচ্ছা, এবার এখানে বলে রাখি যে মিডিল ইস্ট টেনশন এফেক্ট, সোনার দাম বা রূপোর দাম কমার একটা কারণ রয়েছে মিডিল ইস্ট টেনশন এফেক্ট। মিডিল ইস্টে যে যুদ্ধ চলছে, যে অশান্তি চলছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে অয়েলের প্রাইস, আমরা জানি স্টেট অফ হরমুজ নিয়ে কি চলছে, স্টেট অফ হরমুজে রীতিমতো বন্ধ রয়েছে, যার কারণে
তেলের দাম হু হু করে বাড়বে। শুধুমাত্র আমাদের দেশে না, প্রত্যেকটা দেশেই কিন্তু এর এফেক্ট পড়বে, যার কারণে অয়েলের প্রাইস বাড়তে চলেছে। এবং যখনই অয়েলের প্রাইস বাড়তে চলেছে, অলরেডি ইনভেস্টাররা, সাধারণ মানুষ বুঝতে পারছে, তখন বড় বড় ইনভেস্টাররা কী করবে, অয়েলে প্রাইস লাগাতে শুরু করবে, যে ডিমান্ড বাড়তে শুরু করছে, অয়েল পাওয়া যাচ্ছে না, সেই কারণে তারা সেখানে ইনভেস্ট করবে। আর যখনই অয়েলে ইনভেস্ট করবে, অয়েলের প্রাইস বাড়বে, গোল্ডের প্রাইস অটোমেটিকলি কমতে শুরু করবে, কারণ বড় বড় ইনভেস্টররা গোল্ড ছেড়ে কী হচ্ছে, অয়েলের দিকে যাবে। এই হচ্ছে আরও একটা কারণ, যে ফিউচারে অয়েলের প্রাইস অনেক বাড়বে, যার কারণে কিন্তু গোল্ডের প্রাইস কমার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে এখানে বলে রাখি যে সেন্ট্রাল ব্যাংক কি হচ্ছে, বাই করছে এবং সেলও করছে। শুধুমাত্র বাই না, প্রচুর এরকম সেন্ট্রাল ব্যাংক রয়েছে যারা বাই করছে, কিন্তু এই মুহূর্তে রাশিয়ার মতো বড় বড় দেশ কিন্তু সেল করছে। আর যখনই সেলিং প্রেসার বেড়ে যাবে, মানে বাইংয়ের থেকে যদি সেলিং বেড়ে যায়, তখন কিন্তু তোমার হচ্ছে গোল্ডের প্রাইস কমে। এবং প্রেডিক্ট কী করা হচ্ছে, প্রেডিক্ট করা হচ্ছে অয়েলের প্রাইস বেড়ে যাবে। এবং অয়েলের প্রাইস যদি বাড়ে, তাহলে জানো আমাদের পেট্রোল, খনিজ তেলের দাম যদি বেড়ে যায়, আমার পেট্রোল দিয়ে ট্রান্সপোর্টেশন কস্ট চলে, আমরা প্রত্যেকটা জিনিস, বাজারে সবজি, পণ্য ও গ্যাসের দাম, পেট্রোলের দাম সব কিছু বাড়বে। আর যখন অয়েলের দাম বাড়লে সব কিছুর উপর এফেক্ট পড়বে, কারণ সমস্ত কিছু দেশ বিদেশ থেকে, এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের এখানে আসে, ঠিক আছে? ছোট ছোট জিনিস থেকে সমস্ত কিছুর দাম বাড়বে। আর যখন সমস্ত কিছুর দাম বাড়বে, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক হোক, সমস্ত সেন্ট্রাল ব্যাংক বা দেশ নিজেদের স্টেবল রাখার চেষ্টা করবে, সাধারণ মানুষও স্টেবল রাখার চেষ্টা করবে, যার কারণে কিন্তু কি হচ্ছে, তাদের যে রিজার্ভ রয়েছে, সেই রিজার্ভ থেকে কিন্তু সেল করতে শুরু করবে গোল্ড, যার কারণে কিন্তু অলরেডি তোমার হচ্ছে ডিমান্ড কমবে, গোল্ড বেশি পরিমাণে সেল হওয়া। যেমন কি এই মুহূর্তে রাশিয়া কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড সেল করছে, বাইং যা করছে তার থেকে সেলিং কিন্তু অনেক বেশি করছে। একই সাথে ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়ার অবস্থা কি, আমি সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর কথা বাদই দিলাম, যে সেন্ট্রাল ব্যাঙ্ক খুব বেশি পরিমাণ সেল করছে না, কিনছে, ধীরে ধীরে কিনছে, কিন্তু আগের মতো খুব এগ্রেসিভ বাইং করছে না। ইন্ডিয়ার বলো বা অন্যান্য বিভিন্ন দেশ আছে যারা এগ্রেসিভ বাইং কিন্তু করছে না, যেটা 2025-এ করছিল, এগ্রেসিভভাবে বাই করছিল সোনা ফিউচারের জন্য, এখন আর করছে না। এবার এর পেছনে কি রয়েছে, এখানে বলা হচ্ছে যে সাধারণ মানুষ বা ইনভেস্টর যারা রয়েছে, দেখা যাচ্ছে গয়না এই মুহূর্তে কিনছে, তারা দুটো পারপাসে কিনছে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর দ্বিতীয় পারপাস হচ্ছে গয়না আমাদের বাঙালি তথা আমাদের দেশের বা অন্যান্য জায়গার একটা বড় অলংকার হিসাবে দেখে। আর আমাদের বাঙালি যারা রয়েছেন, অবশ্যই নিজেরা প্রাউড ফিলের সাথে লিখুন যে আপনি বাঙালি কিনা যারা ভিডিওটি দেখছেন। তো আর বাঙালি বিয়ে মানেই গয়না, মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়ে হোক, গহনা প্রয়োজন। একই সাথে ইনভেস্টমেন্টও এই মুহূর্তে বাঙালি তথা ভারতীয়রা কিন্তু সোনাতে ইনভেস্টমেন্টও করছে। তো এই ক্ষেত্রে যদি বলি গয়নার তুলনায় বেশি পরিমাণে কিন্তু মানুষ এই মুহূর্তে সোনার ওপর আস্থা রাখছে, ইনভেস্টমেন্ট করছে। একই সাথে ডলার শক্তিশালী, ডলার যদি শক্তিশালী হয়, ঠিক আছে, ডলার শক্তিশালী হলেও কিন্তু প্রাইসটা রীতিমতো কমবে। আর এখানে বলে রাখি যে সাপোর্ট লেভেল কি রয়েছে আমাদের গোল্ডের সাপোর্ট লেভেলের কথা যদি বলি, সাপোর্ট লেভেল রয়েছে কিন্তু এখানে 1,66,000 এই মুহূর্তে সাপোর্ট লেভেল রয়েছে। এবং রেজিস্ট্যান্সের কথা যদি বলি, রেজিস্ট্যান্ট লেভেল কিন্তু রয়েছে 1,54,300, এটা সাপোর্ট রয়েছে 1,64,000 রয়েছে, আর রেজিস্ট্যান্ট রয়েছে 1,54,300। তো আপনারা অনেকে হয়তো সাপোর্ট বা রেজিস্ট্যান্ট বোঝেন না, সাপোর্ট বা রেজিস্ট্যান্ট বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট যারা করেন প্রতিনিয়ত, তাদের জন্য বোঝা দরকার। আপনারা যদি বলেন না সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়ে একটা ভিডিও করেন, যে কিভাবে আমি বুঝবো কোন সময় আমার ইনভেস্টমেন্ট করা উচিত, বা ইনভেস্টাররা কীভাবে বোঝে এই সময় ইনভেস্টমেন্ট করা উচিত, এই সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখেই। আপনারা কমেন্ট সেকশানে লিখুন ইনভেস্টমেন্ট লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে এই নিয়ে একটা ভিডিও আপনি দেখতে চান, আপনিও প্রপার ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানতে চান। তাহলে আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে কিভাবে কখন ইনভেস্টমেন্ট করা উচিত সেটা আপনাদের শিখিয়ে দেবো। এবার বলে রাখি, এত কিছু তো আমরা জানলাম যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় বলা হচ্ছে, কিছু কিছু বিশেষজ্ঞরা বলছে যে এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, অয়েলের প্রাইস বাড়বে এবং হিউজ পরিমাণ চেঞ্জ আসবে বিশ্বে, এবং ইকোনমিরও চেঞ্জ আসবে, কে ওপরে যাবে কে নিচে যাবে সেটা
পরবর্তীকালে যারা সার্ভাইভ করতে পারবে সেখান থেকে বোঝা যাবে। সেই কারণে বলা হচ্ছে যে পরবর্তীকালে সোনার দাম কমতে পারে। তো এখন আমাদের কি করা উচিত? অ্যাজ এ ইনভেস্টর হিসাবে আমার মনে হয় পোর্টফোলিওতে সবসময় গোল্ড একটা স্টেবল ইনভেস্টমেন্ট হিসাবে রাখা উচিত। বাদবাকি আপনার কি মতামত অবশ্যই জানিয়েন। আর বলে রাখি, ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু অবশ্যই আপনি একজন এক্সপার্টের পরামর্শ নেবেন, কারণ আপনার কষ্টের টাকা, সেই কারণে অবশ্যই পরামর্শ নেবেন। এবং যেটা বললাম যে আমার মতে আমি যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক মাসে একটা নমিনাল 5,000, কেউ ধরো 500 টাকার ক্ষমতা আছে যে আমি 500 টাকা গোল্ডে ইনভেস্ট করব। 500 টাকা সোনা কিনতে পারবেন না, কিন্তু ইটিএফ করতে পারবেন, তো গোল্ড ইটিএফ করতে পারেন। তো গোল্ড ইটিএফ দিয়ে রাখবো। বাদ বাকি আপনাদের কি মতামত রয়েছে গোল্ড নিয়ে? সোনার দাম বাড়বে না কমবে? অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েন। এবং ইটিএফ এর ফুল ডিটেলস জানতে চাইলে, ইটিএফে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন সমস্ত কিছু জানতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, শিখে নিতে পারেন। থ্যাংক ইউ। This video is made for education purpose only.